সুপ্রিয় দর্শক মন্ডলী, স্বাগত জানাচ্ছি গ্রামীণ ফোন আজকের সংবাদপত্রে। দর্শক মন্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল হাসান বুলবুল। স্বাগত জানাচ্ছি বুলবুল আপনাকে স্টুডিওতে। দেখে নিই শিরোনাম, তারপরে আলোচনা আসছে। আজকে অন্যান্য খুব বেশি মজাদার খুব একটা খবর নেই। মজাদার খবর নেই মানে ক্রিকেটের মধ্যে ভালো খবর আছে, রাজনীতির খবর একটু ঠান্ডা এরকম। দৈনিক ইত্তেফাকের খবর হচ্ছে জয় দিয়ে শুরু শ্রীলঙ্কার, বিএনপি জামাত হেফাজতের চক্রান্তে জঙ্গিরা সংসদে উত্তেজনা। বাংলাদেশ প্রতিদিন নেপথ্যে সেই মেজর জিয়াউল আর অধ্যাপক মুজাফফর আহমেদ বলছেন, আমরা চাই একটি ভালো নির্বাচন। মানব জমিন তৃতীয় বেগমের ব্যতিক্রমী উত্থান, উপজেলা নির্বাচন হঠাৎ অন্য হিসাব নিকাশ। আমাদের সময় এক শীতে দুই পোষ জাপা, গোয়েন্দা কর্তার ভূমিদস্যুতা। জায়জাদিন মুঠোফোনে জঙ্গি ছিনতাই পরিকল্পনা, চলতি বছরে জাতীয় নির্বাচন চায় বিএনপি। নয়া দিগন্ত, পূবালী ব্যাংক চেয়ারম্যান সহ 8 পরিচালক অবৈধ, হাইকোর্ট আরও 21 জনকে মুক্ত করার টার্গেট জেএমবির। মানব কণ্ঠ, তবুও প্রকাশ্য শিবির, মাথাচাড়ি দিয়ে উঠেছে জঙ্গি সংগঠনগুলো। ইনকিলাব, দ্বিতীয় ধাপের ভোট রাত পোহালেই, বিতর্ক পেছনে ফেলে নতুন আলোর সন্ধান। ভোরের কাগজ, আওয়ামী লীগের কোন্দল ও নিষ্ক্রিয়তার সুযোগে বাজিমাত, সন্ত্রাসী জঙ্গিদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণায় সাড়া নেই। বণিক বার্তা, বিজ্ঞাপনে আস্ফালন, গুণগত মানে হীনতা। আজ এশিয়া কাপ শুরু করছে বাংলাদেশ। অর্থনীতি প্রতিদিন, পুঁজিবাজারে বিনিয়োগে ফের কেন্দ্রীয় ব্যাংকের লাগাম, আওয়ামী লীগের একটাই লক্ষ্য, বাকি উপজেলায় জয়। দৈনিক সংগ্রাম, উপজেলা নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ, অনেক প্রশ্নের উত্তর এখনো অজানা। আলোকিত বাংলাদেশ, পলাতক জঙ্গিরা গোয়েন্দা জালে, আশা আছে আশা নেই। করতোয়া কমিশনার আলিম হত্যা মামলায় 8 জনের ফাঁসি, পলাতক 2 জঙ্গির সম্ভাব্য ছবি প্রকাশ। ইন্ডিপেন্ডেন্ট, আওয়ামী লীগ বিএনপি ফেইল টু টেম রেবেলস। ফিনান্সিয়াল এক্সপ্রেস, ফ্রেশ গ্যাস ট্যারিফ হাইক অন কার্ডস। তোমাদের গ্যাসের দামও বাড়ানো যাবে মনে হয়। তো সেটা আজকের কাগজও ওই সিটে ফুটা কাগজ, বিভিন্ন ধরনের, সেটা হলে জঙ্গি নিয়ে এই খবর আছে। সেটা গোয়েন্দা জালে আবার বলা হচ্ছে যে আরো 8 জনকে মুক্ত করার কথা ছিল। তারপর আপনি জানেন পুরো ঘটনাটা গত 3 দিনে যা হচ্ছে, মানে এখন পর্যন্ত কাউকে আর ধরা সম্ভব হয় নাই। না, জঙ্গির এই যে ঘটনাটি, এর মধ্য দিয়ে তো অনেকগুলি নতুন প্রশ্ন, পুরনো প্রশ্ন আবার নতুন করে সামনে আসলো। যখন বাংলা ভাই এবং শায়েক রহমান ধরা পড়ার পরে এবং তার শাস্তি নিশ্চিত হওয়ার পরে পুলিশ প্রশাসন বলেছিল যে জেএমবির মাজা ভেঙে দেওয়া হয়েছে, তারা সোজা হয়ে দাঁড়াতে পারবেন, এই শব্দটি তারা বলেছিলেন। এবং দীর্ঘদিন ধরে জেএমবির কোনো তৎপরতা না ছিল, সেরকমই ছিল। কিন্তু আরো 2-1টি প্রশ্ন এখানে আসছে। প্রশ্নটি হলো যে আমাদের কারা প্রশাসন, যে ময়মনসিংহ, কাশিমপুর থেকে ময়মনসিংহ জেলখানায় নিয়ে যাওয়া হবে এরকম হাই প্রোফাইল 3-4 জন বন্দী, সেই রুটটি যারা ছিনতাই করবে তারা জানলো কি করে? তার মানে এটি তো আমরা পত্রিকায় দেখেছি যে এমনকি প্রিজন ভ্যানে বসেও তারা পুলিশের মোবাইলেই কথা বলছিল। তার মানেটা কি? মানেটা হচ্ছে যে আমার কারা প্রশাসন এতটাই ভেঙে পড়েছে যে এখানে যে কোনো কিছু করা সম্ভব। আমি গত 2-3 দিনে খোঁজ নিয়েছি, আমাকে কারা প্রশাসনের সঙ্গে সম্পর্কিত যারা, তারা বলেছেন যে বাংলাদেশের কারাগারগুলিতে এখন শুধুমাত্র বন্দীরাই স্ত্রী পুত্র নিয়ে একসাথে বসবাস করতে পারে না, এছাড়া সবকিছু সম্ভব। এটাও শুনেছি সম্ভব, এটাও সম্ভব। তার মানে তাহলে কারা প্রশাসন বলতে কোনো প্রশাসন নাই, এবং মোবাইল ফোন তো সহজ ব্যাপার। তো কাজেই এটি একটা দেখবার বিষয়। স্কাইপে কথা বলেন, স্কাইপে কথা বলেন, ল্যাপটপ ইউজ করেন। তো কাজেই এইরকম যদি আমাদের কারা প্রশাসন হয়ে থাকে, তাহলে বন্দীদের বাইরে থাকার, ভিতরে থাকার মধ্যে কোনো পার্থক্য নাই। আগে শুধু আমরা জানতাম যে কিছু টাকা পয়সা দিয়ে অসুস্থ না হলেও ডাক্তারখানায় চলে যেতে পারত, এটি একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর ব্যর্থতা আমি 2 ভাবে দেখবো। একটি হচ্ছে যে এই যে তাদেরকে নিয়ে যাওয়ার সময় তারা একরকম ব্যর্থ হলেন, কারণ তাদের কাছ থেকে আসামি ছিনতাই করে নিয়ে, এটা হলো একরকম ব্যর্থতা। তারপরে রকিব হাসানকে তারা গ্রেপ্তার করতে পারলেন, উদ্ধার করতে পারলেন, ধরতে পারলেন, কিন্তু পরবর্তীকালে তাকে যখন আবার নিয়ে গেলেন, পুলিশের ভাষ্য অনুযায়ী বন্দুক যুদ্ধের সময় সেও নিহত হলো। তার মানে এখানেও সন্ত্রাসীরাই তাহলে জয়ী হলো। কারণ পুলিশের হাতে কাস্টডিতে যখন সে রকিব হাসান ছিল, তো পুলিশের দায়িত্ব তো তাকে রক্ষা করা, তা পুলিশের তাকে রক্ষা করতে পারলো না। মানে পুলিশের গল্প অনুযায়ী যদি হয় তাহলেও তো মানে তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর
চাইতেও এই জঙ্গিরা বেশি কৌশলী, বেশি শক্তিশালী, বেশি প্রম্পট আমি যদি বলি। এই সবগুলি তো উদ্বেগের বিষয়, সবগুলি তো উদ্বেগের বিষয়। আমরা জঙ্গির উত্থান তো 2-3 রকম, স্থানীয়ভাবে, আন্তর্জাতিকভাবে, তার সঙ্গে যদি আপনি রাজনীতির সংমিশ্রণ করেন যে আমাদের মূলধারার রাজনীতির সাথে মিশে তারা, এটা তো তাদের কৌশলগত অবস্থান। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি তাদেরকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত না করতে পারে এবং তাদেরকে ধরে শাস্তি নিশ্চিত করতে না পারে, এবং এটি গত কয়েকদিনের পত্রিকা আরেকটি বিষয় আমার মনে হয়েছে, যেটি একবার ধরলাম, ধরে 6 বছর সাজা দিয়ে দিলাম, এটির মধ্যে দিয়ে গোটা বিষয়টা শেষ হয়ে যায় না। কারণ তারা তো একটা নেটওয়ার্ক থেকে আসে, হয়তো ধরা পড়ে, আবার 6 মাস 1 বছর পরে বা জেল খাটার পরে আবার যখন ফিরে যায় তখন সেই নেটওয়ার্কের মধ্যে তৈরি হচ্ছে। যতক্ষণ পর্যন্ত জঙ্গিদের স্থানীয় নেটওয়ার্ক, তার আন্তর্জাতিক কানেক্টিভিটি, তার সঙ্গে আমাদের স্থানীয় রাজনীতির সাথে কানেক্টিভিটি, এগুলি যদি বন্ধ না করা যায়, তাহলে এটা একটা বড় মানে উদ্বেগজনক শক্তি হিসেবে আমাদের সামনে যারা পালিয়ে গেল এখন পর্যন্ত তাদের ধরা সম্ভব হলো না। হ্যাঁ, 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিয়ে আমরা গতকালকের পত্রিকায় যেটা দেখেছি যে তারা নাকি অভিযানের জন্য 50 লক্ষ টাকা বাজেট করেছিল। তো পুলিশ যদি 5 লক্ষ টাকা মানে দেয়, মানে মাথার দাম ঘোষণা করে, ওরা যদি 10 লক্ষ টাকা দেয়, তাহলে যারা ধরিয়ে দেবে তারা কোন পক্ষে যাবে? এই জায়গাগুলি আমার ধারণা আমাদের পুলিশ এখন আন্তর্জাতিকভাবে বহু জায়গায় তারা প্রশিক্ষণ গ্রহণ করেছেন। ইন্দোনেশিয়াতে, মালয়েশিয়াতে বা থাইল্যান্ডে এরকম জঙ্গিদের মোকাবেলার জন্য আধুনিক যে ট্রেনিং প্রশিক্ষণ, সেগুলিতে আমাদের পুলিশের অনেক সদস্য অংশগ্রহণ করেছেন। কাজে তারা তাদের এই মেধাটা এখানে লাগিয়ে সরকারকে একটু কনভিন্স করতে হবে যে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিভাবে এটাকে মোকাবেলা করতে চায়। এটা একটা সমন্বয় না করতে পারলে এটা তো একটা উদ্বেগজনক। এই যে 2 জন বাইরে থাকলো, এই 2 জন তো খুবই বড় মাপের জেএমবি নেতা। তারা থাকা মানে হচ্ছে তাদের সংগঠন তাকে প্রশ্রয় দিচ্ছে, তার মানে তাদের সংগঠন আছে, অথবা যেসব এলাকায় পালিয়ে আছে সেই জায়গায় একটা জনসমর্থন। রাকিবের মৃত্যু নিয়েও নানা রহস্য, নানা ধরনের প্রশ্ন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডতে নানা প্রশ্নতা আছে, এবং তার মধ্যে এটা আরো খুবই নানা ধরনের কথাবার্তা তো শোনাই যায়। আপনি জানেন যে আগামীকাল, মানে আজ যে অর্থে, মানে আগামীকাল মানে 27 তারিখ, 27 ফেব্রুয়ারিতে আবার দ্বিতীয় দফার যে উপজেলা নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনকে ঘিরে একটু উত্তেজনা আছে। কারণ যেহেতু প্রথম পর্বের একরকম ফলাফল, সর্বশেষ যেটা পীরগঞ্জের ফলাফল হলো, ওই দিক থেকে মিলে একটা নির্বাচনের দিকে একটা বেশ উত্তেজনা আছে। এই ফলাফল তো 2 রকম। একটি হচ্ছে যে সরকারের জন্য বিব্রতকর। সরকারি দল, এমনকি যে আসনে মাননীয় প্রধানমন্ত্রীর সংসদীয় আসন, যে আসন থেকে মাননীয় স্পিকার পাশ করে আসলেন, সেখানে উপজেলা নির্বাচন, এটা হলো বিব্রতকর। আবার সরকারের দিক থেকে মানে অন্তত দাবি করবার একটা জায়গা তৈরি হলো যে তারা নির্বাচনে হস্তক্ষেপ করে নাই। কাজে সেই দিক থেকে এক ধরনের অবস্থান তারা বলতে পারে যে আমাদের সরকারে থাকার পরেও আমরা সরকারের নির্বাচনে হস্তক্ষেপ করি না, কাজে দলীয় সরকারের অধীনেও ভালো নির্বাচন হয়, সেটির প্রমাণ। অন্য দিক থেকে বিরোধী দলের মধ্যে একটা এই প্রচন্ড হতাশার মধ্যে তাদের মধ্যে একটা উজ্জীবনের শক্তি হিসেবে এটা কাজ করছে। এখন ফলাফলটি কি হবে, কতটুকু হবে, সেই প্রসঙ্গে তার ভবিষ্যৎবাণী করতে পারবো না, কিন্তু এই ফলাফল জোর করে কারো পক্ষে নেওয়া ঠিক হবে না, তাহলে এটা একটা রং মেসেজ যাবে। বরং সরকারের যে অবস্থানটি, যে সরকারে থাকার পরেও, আওয়ামী লীগ সরকারে থাকার পরেও তারা জোর করে কোনো আসনের ফল জোর করে নিলে বরং ঝুঁকিটা বেশি। হ্যাঁ, ওইটি বললাম যে এমনিতেই নানা কারণে 5ই জানুয়ারি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, নানা প্রশ্ন তোলা হচ্ছে। সরকার কিন্তু ওই জায়গাটিতে খুব শক্তভাবে অবস্থান নিয়ে আছে যে তারা সরকারে থাকলেও নির্বাচনে হস্তক্ষেপ করবে না। আগের 5টি সিটি কর্পোরেশনও করে নাই, যার ফলে বিরোধী দল জিতেছে। তাতে দলীয়ভাবে তারা পরাস্ত হয়েছেন, কিন্তু সরকারগতভাবে তারা লাভবান হয়েছে। এই উপজেলা নির্বাচনেও তাই, দলীয়ভাবে তাদের সংখ্যা কমেছে, কিন্তু সরকারগতভাবে তাদের একটা অবস্থান পরিচ্ছন্ন হয়েছে যে দলীয় সরকার ক্ষমতায় থাকার পরে ভালো নির্বাচন হতে পারে। তো এই ধারাটা যদি অব্যাহত থাকে, এবং এটা মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমার ধারণা যে মূল জায়গাটি ধরতে পেরেছেন, যার ফলে দলের সভায় তিনি কিন্তু বিদ্রোহী প্রার্থীদের বসে যাওয়ার জন্য বা বসিয়ে দেওয়ার জন্য শক্ত অবস্থান নিয়েছেন। আমার যেটা ধারণা যে জোর করে জেতার এই লক্ষ্যের চাইতে দলের অভ্যন্তরীণ কোন্দল মেটানো
বিদ্রোহী প্রার্থী জরুরি হলো এটা। বিদ্রোহী প্রার্থী বসিয়ে দেওয়া এবং দলকে চাঙ্গা করে, এর মধ্য দিয়ে যদি ফলাফল তারা নিয়ে আসতে পারেন খুব ভালো। কিন্তু এছাড়া অন্য কোনো চিন্তা যদি এর মধ্যে থাকে বা স্থানীয় পর্যায়েও যদি থাকে, মাননীয় প্রধানমন্ত্রীর পর্যায়ে হয়তো নাই, কিন্তু স্থানীয় পর্যায়েও যদি থাকে, সেটাকে নিয়ন্ত্রণ করাটি সরকারের জন্য ভালো হবে। কারণ উপজেলার 464টি উপজেলার মধ্যে 464টিও যদি বিরোধী দল পায়, তবু সরকারের ক্ষমতা থেকে পতন হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু যদি কোনো বাড়াবাড়ি করার কারণে এই নির্বাচনটি সরকারের হস্তক্ষেপের কারণে ভণ্ডুল হচ্ছে, এইরকম একটা ধারণা যদি প্রতিষ্ঠিত হয়, সেটা সরকারের জন্য এবং ক্ষমতাসীন জোটের জন্য খুব ক্ষতির কারণ ঘটবে। আবার রাজনীতিতে আসবো, আমি একটু খেলা নিয়ে আসি। খেলা তো মানে খুবই অসাধারণ একটি উদ্বোধনী ম্যাচ দিয়ে আমরা, মানে গতকালের উদ্বোধনী ম্যাচটি খুবই অসাধারণ খেলা, মানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তানকে শ্রীলঙ্কা হারালো, কিন্তু খুব যোগ্য দল হিসেবেই হারিয়েছে এবং খেলা খুব ভালো খেলা হয়েছে। আমরা যখন এই কথা আলোচনা করছি, আজকে বাংলাদেশ দলের খেলা, মাঠে কাজে নিশ্চয়ই গোটা বাংলাদেশ আজকে তাকিয়ে থাকবে ফতুল্লার স্টেডিয়ামের দিকে। এই খেলার সফলভাবে সম্পন্ন করার মধ্যে অনেকগুলি বিষয় আছে। একটি হচ্ছে যে বাংলাদেশে আন্তর্জাতিক ক্রিকেটের নিরাপত্তা নিয়ে যে প্রশ্নটা ছিল, সেই প্রশ্নটির একটা অবসান হতে পারে। এরপরে টি-20 আসছে, কাজেই রাজনৈতিকভাবেই খেলাটি শান্তিপূর্ণভাবে শেষ করার মধ্য দিয়ে দেশের অর্জন করবার একটা জায়গা আছে। তারপরে এই জঙ্গি জাওহেরির স্টেটমেন্ট, তার মধ্য দিয়ে বাংলাদেশের যে একটা অস্থিতিশীল বাংলাদেশের যে ভাবমূর্তি বাইরে আছে, যদি আমরা এশিয়ান কাপটি সফলভাবে সম্পন্ন করতে পারি, টি-20টি সফল করতে পারি, সেটি মানে কোন দল চ্যাম্পিয়ন হলো তার চাইতে হলো যে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে একটা ইতিবাচক বার্তা বাইরে পাঠানো যাবে। আর এর মধ্যে বাংলাদেশ যতটা ভালো করতে পারে, সেটা তো আমাদের একটা দেশজ বড় অর্জন হবেই। সেটা তো বোনাস, সেটা তো বোনাস, এবং আমরা তো সেটা চাই কতটা সময়। আজকে থেকে আমরা সেই দিকে নিশ্চয়ই গোটা বাংলাদেশ তার দলকে জেতানোর জন্য আকাঙ্ক্ষিত হয়ে থাকবে। ওদিকে আপনি জানেন যে আদালতে একটা রিট হয়েছিল 2 নেত্রীর সংলাপ বিষয়ে, রিটটা খারিজ হয়েছে, বলছে যে বর্তমান পটভূমি এটা পারমিট করে না। একটি হচ্ছে যে এটা আমার, মানে আমি জানি না আদালত অবমাননা হবে কিনা বা বিচারপতির, এইটি আদালতে যাওয়ার বিষয় না। 2 নেত্রী বসবেন, এটা একটা রাজনৈতিক বিষয়, এবং এই রাজনৈতিক বিষয়ে যদি আদালত ডিকটেশন দিত, সেটাই বরং খারাপ হতো। বরং আদালত এখন যে অবজারভেশন দিচ্ছে, সেটাও আমার কাছে হাস্যকর মনে হয়। হাস্যকর মনে হয় এই কারণের জন্য যে আদালত বলতেই পারো, একটাই মাত্র বলতে পারতো যে এটা রাজনৈতিক দলগুলির সিদ্ধান্তের ব্যাপার, তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। কিন্তু আদালত অবজারভেশনের যে পত্রিকায় যেটা দেখেছি, অবজারভেশন দিল দেশে এখন পরিস্থিতি খুব স্বাভাবিক, এখন আর সংলাপের দরকার নাই। সংলাপ শান্তিপূর্ণ সময় হতে পারে, সংলাপ খুব কঠিন সময় এবং যে কোনো প্রয়োজনের সংলাপ হতে পারে। সেই ক্ষেত্রে আদালতে যাওয়াটাও সমীচীন না, এবং আদালতের এই ধরনের অবজারভেশন দেওয়ারও দরকার নাই। আদালত খুব, আমার মনে হয় যে আদালতকে তো আমরা মানি, এবং আদালত যদি এরকম খুব ল্যান্ডমার্ক কমেন্ট করে যে রাজনৈতিক বিষয়গুলি রাজনৈতিকভাবেই সমাধান করেন, তাহলে আদালতের মর্যাদা কিন্তু অনেক বাড়ে। কারণ 2 নেত্রী সংলাপে বসবেন, এটা আদালতে যাওয়ার বিষয় না কখনো। কারণ আমাদের 2 নেত্রী তো রাষ্ট্র পরিচালনা করেন, এবং 2 নেত্রী তো এই রাষ্ট্রকে পৃথিবীর আদালতে, পৃথিবীর মানুষের আদালতে রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করেন। কাজেই এরকম ছোটখাটো দেশীয় আদালতে তাদেরকে ডিকটেশন দিবে, এইটা বোধহয় গ্রহণযোগ্য না। আমি খুব বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছি যদি আদালতের অবমাননা হয়। আমার মনে হয় যে আদালত এই ক্ষেত্রে একটা খুব সুনির্দিষ্ট মাইল ফলক মন্তব্য দিতে পারতেন, এবং যার মধ্য দিয়ে যে ছোটখাটো রাজনৈতিক বিষয় যে চট করে আমরা আদালতে চলে যাই, সেটা বন্ধ হতে পারতো, এবং আমাদের রাজনীতির ভাবমূর্তি খুব উজ্জ্বল হতো যে রাজনৈতিক বিষয় রাজনৈতিকভাবে সমাধান করেন। এই জায়গায় আদালত অপরাধীদের নিয়ে কাজ করবে, আদালত দুর্বৃত্তদের শাস্তির বিধান করবে, আইনের শাসন প্রতিষ্ঠিত করবে। 2 নেত্রী সংলাপে বসবে কি বসবেন, এটা আদালতের কি করবার আছে আমি তো বুঝি না। অনেক ধন্যবাদ। অনেক কিছুরই অনেক প্রশ্নের জবাব নেই, অনেক প্রশ্নের জবাব। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন। শুভরাত্রি।